আমি সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করব না, কি হচ্ছে কি হচ্ছে না আমরা সবটাই জানি। আমি ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই, কেমন আছে বাংলাদেশ? আমরা যখন রাজনীতি করেছি তখন আইয়ুব আমল ছিল, এবং সেই সময় থেকে একেবারে বলা যায় সেন্ট্রাল ফরওয়ার্ডে থেকে সমস্ত গণ আন্দোলন, মুক্তিযুদ্ধ এগুলোতে অংশগ্রহণ করে যেই অভিজ্ঞতা আমার দাঁড়িয়েছে, তাতে আমি বলবো দেশ একদিক থেকে গভীর সংকটে, আরেক দিকে বিচার করলে একটা বিশাল সম্ভাবনাও কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। এবং এরকম সম্ভাবনা এর আগেও ইতিহাসে বারবার আমরা পেয়েছি। যখন ব্রিটিশ আমল ছিল তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের এবং উপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি লাভের জন্য যেই বুর্জোয়া নেতৃত্ব, কংগ্রেস একদিকে, আরেকদিকে হলো মুসলিম লীগ, তারা জনগণের স্বার্থ উদ্ধার করার জন্য দেশ স্বাধীন করবে এই অঙ্গীকার তাদের ছিল না, এবং সেটা তারা করতে ব্যর্থ হয়। উপরন্তু ব্রিটিশের কূটকৌশলের ফলে আমাদের দেশকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত করা হয়। এটা কোনো ন্যাচারাল বিভাজন ছিল না, সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন করা হয়। কিন্তু সেই পাকিস্তানি আমল আমরা দেখেছি যে ব্রিটিশ উপনিবেশের শোষণের সঙ্গে আবার পাকিস্তানের উপনিবেশ কায়দার শোষণ সেখানে জড়িত হয়ে গেল। আমার মনে আছে, সরি একটু বেশি লম্বা হয়ে গেলে আমাকে আটকায় দিন, বয়স হয়েছে তো বেশি কথা বলতে ইচ্ছা হয়, বলাও প্রয়োজন, এখনকার মানুষ এগুলো জানা উচিত। তখন একটা পোস্টার ছাপা হয়েছিল, পূর্ব পাকিস্তানের ম্যাপের উপরে গরু ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তান দুধ দোয়ায় নিচ্ছে। নিচে লেখা ছিল পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হয় চলবে না। দেশ স্বাধীন করলাম আওয়ামী লীগ সরকারের আমলে, 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা সরকারি হিসাবে। তা আমি শেখ হাসিনাকে একবার বলেছিলাম যে পাচার হচ্ছে কি ব্যাপার, কি আপনাদের এই পোস্টারের কথা মনে নেই? বলে যে আপনি খালি হিংসা করেন, হোক না কিছু লোকের টাকা হোক, চুয়ায় পড়তে পড়তে গরিবের কাছে যাবে। আমি যে চুয়ায় গরিবের কাছে যায় না, এটা যাই হলো কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, যাই হোক কথাটা এটা না। কথাটা হলো পুরা পাকিস্তানি আমল আমরা জাতিগতভাবে বঞ্চিত হয়েছি, শ্রেণীগতভাবে বঞ্চিত হয়েছি, এবং তারই পরিণতিতে একাধিক সংগ্রাম, সেই সংগ্রামের কথাগুলো দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ শাসন আমলেও বলবো বা তার আগেও বলবো উচ্চারিত হয়নি। এবং এটা সুপরিকল্পিত প্রয়াস ছিল আমার বিবেচনায়। এবং যারা নাকি বুর্জোয়া ধারার রাজনীতি করে বা উদারনৈতিক লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করে, তাদের রাজনীতির কৌশল হলো একটা, যে দলে একজন সুপ্রিমো থাকতে হবে এবং তার কথায় চলবে সব কিছু। এইটা সামন্তবাদের জমিদারি মেন্টালিটি একদিকে, আরেকদিকে আধুনিক কর্পোরেট পুঁজিবাদের যে ম্যানেজমেন্টের নিয়ম, প্রধান পরিচালক, চিফ এক্সিকিউটিভ অফিসার, হায়ার অ্যান্ড ফায়ার করে সব চলবে। সুতরাং এইভাবে আমাদের সমস্ত আন্দোলনের অতীত অনেক গুরুত্বপূর্ণ, এবং যেগুলোর ভিত্তিতে আমাদের সংগ্রাম তৈরি হতে হতে আমরা মুক্তিযুদ্ধে পৌঁছেছিলাম, সেইগুলোকে মানুষকে জানতে দেওয়া হয় না। তেভাগার আন্দোলন, ইলামিত্র, জেলখানায় প্রথম যে লড়াই, এবং কি বলে জেল হত্যাকাণ্ড আমরা সবাই জানি, 4 নভেম্বর 4 নেতাকে ঢাকা জেলে হত্যা করে। কিন্তু এই কথা আমাদের দেশবাসীকে জানানো হয়নি। এর আগে রাজশাহীতে 1950 সালে খাপড়া ওয়ার্ডে একবারে গুলি করে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে 9 জন কমিউনিস্টকে হত্যা করেছিল এবং বাকি সবাই আহত হয়েছিল। তো এইগুলো কি, তারপরে কত আন্দোলন, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি। কিন্তু সেই মুক্তিযুদ্ধে যে মর্মবাণী, সেই মর্মবাণীকে প্রতিষ্ঠা করার বদলে এইটাকে দলীয় স্বার্থে, ক্ষমতার স্বার্থে, এবং ক্ষমতার জন্য লোভ কেন? ক্ষমতার জন্য লোভ হলো এই কারণে যে ক্ষমতায় থাকতে পারলে বা তার কাছাকাছি থাকতে পারলেও সবচেয়ে বেশি সম্পদ সঞ্চয় করা যায়। সুতরাং অর্থনৈতিক স্বার্থটা হলো প্রধান। রাজনীতি বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। ওর জন্য আপনি ভেতর থেকে এই রাজনীতি, অর্থনীতির জায়গাটা আমাদের বুঝতে হবে। এখন যেটা হয়েছে আমাদের এখানে দুর্ভাগ্য, আইয়ুব আমলের লড়াই করেছি, সার্বজনীন ভোটাধিকার দিতে হবে। একটা ছোট্ট গল্প বলি, আইয়ুব খান সম্পর্কে গল্প। আমরা তখন বলতাম
আইয়ুব খানের চুল কাটে একজন নাপিত। তো কথায় কথায় গল্প সল্প করে, তো বারবার গল্প করতে করে জিজ্ঞেস, স্যার আপনি ইলেকশন কবে দেন? এই রাখ তোর ইলেকশন, তুই চুল কাট, অন্য গল্প কর। 2-3 বার পর বারবার খালি সে জিজ্ঞেস করে যে স্যার ইলেকশন। বলছি তুই বারবার ইলেকশনের কথা জিজ্ঞেস করিস কেন? কিছু মনে করবেন না স্যার, ইলেকশনের কথা বললেই আপনার চুল খারাপ হয়ে যায়, আমার কাটতে সুবিধা হয়। তা আমাদের তো আমি দেখছি যে এখন অবস্থা ওরকম হয়ে গেছে। ইউনূস সাহেবকে বললাম, আমি একবার আমাকে ডেকেছিল, আমি বললাম যে আপনি ইলেকশন, আপনি তো বিপ্লবী সরকারও না, আপনি রেগুলার সরকারও না, আপনি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিমের বাংলা কি, অর্থ কি? অন্তর্বর্তীকাল, মানে দুইটা অবস্থার মাঝখানের সময়টা, অনির্বাচিত অবস্থা থেকে নির্বাচিত অবস্থায় দেশকে নিয়ে যাবেন, এর বাইরে এইটাই হলো আপনার মেইন কর্তব্য, হিস্টোরিক্যাল কর্তব্য। তিনি বললেন এত তাড়াতাড়ি দিলে কি এর হবে, একটু বাতাস টাতাস পরিষ্কার হোক, ময়লা আবর্জনা পরিষ্কার হোক, তারপরে দিব। আমরা যে আপনাকে বিনীতভাবে বলতে চাই, যত দিন যাবে পরিস্থিতি আরো ময়লা দূর হয়ে পরিষ্কার হবে নাকি আরো বেশি সমস্যা বৃদ্ধি পাবে? আমার সেই সতর্কতা তিনি গ্রহণ করেননি, যেটা বহু আগে করতে করা যেত। এরশাদ সাহেবকে আমরা পতনের পর শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকার করলাম, 3 মাসের ভেতরে ইলেকশন দিয়ে দিলেন। সংস্কারের কথা বলছে রহমান সোবহান, 19টা বিষয়ের উপরে টাস্ক ফোর্স, সেগুলো করে সুপারিশমালা তৈরি করে দিলেন। সংস্কারের অজুহাত দিয়ে নির্বাচন পেছানোর কথা বললেন। সংস্কার অবশ্যই দরকার, এবং আমরা কমিউনিস্টরা তো সংস্কারের একেবারে মৌলিক, আমরা গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই, কিন্তু সংস্কার নিয়ে একটা ফাঁকিবাজি আছে। সংস্কার বা পরিবর্তন এইটা সামনের দিকেও হতে পারে, পেছন দিকেও হতে পারে। সুতরাং দ্য নেচার অফ রিফর্ম, সংস্কারের রূপ চরিত্র, সেইটাকে যদি একই সঙ্গে বিচার না করি তাহলে তো হবে না। আমাদের দেশকে যদি মধ্যযুগে নিয়ে যেতে চায় তাহলে তো হবে না। এইসব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে একটা নানাভাবে সংকট অবজেক্টিভলি, আমার ইচ্ছা নিরপেক্ষভাবে যেমন বিরাজ করে, আবার একটা চিহ্নিত গোষ্ঠী, তাদেরকে আমরা চিনি, দেশবাসীও চিনে, তারা সুপরিকল্পিতভাবে এবং মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি প্ল্যান্ড, এই যে শব্দগুলো হয়েছে, মনে করে যে সব কিছুই করা যাবে। এখন ইলেকশনের বাইরে অন্য কোনো ফর্মুলা দিয়ে আমাদের দেশকে একটা নিরন্তর কনফিউশন এবং অনিশ্চয়তার ভিতরে ফেলে রাখার একটা চক্রান্তের কিছু গন্ধ আমি পাচ্ছি। সেটাকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এবং সমস্ত গণতন্ত্রমনা শক্তি, বড় দল আছে, ছোট দল আছে, সবাই মিলে এই জায়গাটা তারা দৃঢ় অবস্থান নেবে।